তুমি বলে নিয়ে আমার সাথে রয়েছেন এই মুহূর্তে শ্রদ্ধেয় নীলেন্দু রায় মহাশয়, বাপুজীনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। সদ্য স্যার অবসর নিলেন। তো স্যারের কাছ থেকে প্রথমেই জেনে নেব, যারা দেখুন, আপনি একটা দীর্ঘকাল যারা টিচার তাদেরকে পুরো সামগ্রিকভাবে পরিচালিত করে স্কুলটাকে পরিচালনা করেছেন। তো সেই জায়গা দাঁড়িয়ে একজন শিক্ষক যখন নিয়োগ হয় তখন কোন কোন বিষয় রয়েছে যে বিষয়গুলো একটা শিক্ষকের কাছ থেকে প্রত্যাশা করে, সেটা একজন প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা এবং ওভারঅল শিক্ষা পরিকাঠামো একজন শিক্ষকের কাছ থেকে কোন কোন বিষয়গুলোকে প্রত্যাশা করে? কারণ এইগুলোকেই যেন তেন প্রকারে ঘুরিয়ে ফিরিয়ে যারা ইন্টারভিউয়ার্স থাকেন তারা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করেন। তো আপনার কি মনে হয়েছে কোন বিষয়গুলো সেগুলো? এখন আমাদের শিক্ষক নিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য শিক্ষক নিয়োগ হচ্ছে। একজন প্রধান শিক্ষকের দায়িত্ব হচ্ছে একজন শিক্ষক যখন নিযুক্ত হচ্ছেন সহশিক্ষক হিসেবে তাকে সম্পূর্ণরূপে ছাত্রছাত্রীদের স্বার্থে ব্যবহার করা। তাহলে ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত কাজগুলো আছে প্রাথমিকভাবে সেই কাজগুলো করতে হবে। যেমন একজন শিক্ষক নিযুক্ত হওয়ার পরই তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে শ্রেণীকক্ষের পঠন পাঠনের যে দায়িত্ব সেইটা গ্রহণ করা। এবার আমরা দেখেছি অভিজ্ঞতাতে কিছু ছেলে মেয়ে যারা নতুন নিযুক্ত হচ্ছেন বেশিরভাগটাই হচ্ছে কিন্তু পাঠদানের ক্ষেত্রে তারা উৎসাহী থাকেন, যে তারা ছাত্রদের দিতে চান। এই মানসিকতাটাই হচ্ছে প্রায় 90% ওপরে বেশি। ব্যতিক্রম দুজন একজন আছেন যারা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমি নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকা যারা আসবেন বা যারা শিক্ষক হিসেবে নিযুক্ত হতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথম দিন আসার পরই প্রধান শিক্ষক তাদেরকে যে দায়িত্ব দেবেন, পঠন পাঠন সম্পর্কিত বিষয়ে যে দায়িত্ব দেবেন, প্রাথমিকভাবে তাদেরকে সেই দায়িত্ব মেনে নিতে হবে, সেই দায়িত্ব পালন করতে হবে। এবং সেই দায়িত্ব পালন করতে হবে একদম স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাদের স্বার্থেই। আমরা শিক্ষক জীবনে যদি দেখি আমাদের মূল্যায়ন কে করবে? একজন প্রধান শিক্ষক করবে। প্রধান শিক্ষকের থেকে আমাদের সবথেকে বেশি মূল্যায়ন করে কিন্তু ছাত্রছাত্রীরা। হ্যাঁ, ছাত্রছাত্রীরা যে মূল্যায়নটা করে, এবং দেখবেন যদি আমরা বাড়ি গিয়ে দেখি যে বাচ্চারা তার বাবা বা মায়ের সঙ্গে যখন কথোপকথন করছে বা তার বিদ্যালয়ের সারাদিন সে কিভাবে কাটালো সেই মত বিনিময় যখন করে, সে কিন্তু তখন সঠিকভাবে তার মূল্যায়ন করছে। এই শিক্ষক মহাশয় ভালো, এই শিক্ষক মহাশয় ভালো নয়, উনি পাঠদানে ফাঁকি দিচ্ছেন, উনি দিচ্ছেন না। এটা তোমাদের ব্যক্তিগত জীবনে যখন তোমরা ছাত্র ছিলে তখন তোমরাও এটা করেছো, যে স্যার আজকে বই দেখে পড়িয়ে গেলেন, রিডিং পড়িয়ে গেলেন, বোঝালেন না কিছুই, তা স্যার ফাঁকি দিলেন। তো এই যে কাজটা আমি চাইবো যে না, একজন শিক্ষক নিযুক্ত হওয়ার পর তিনি তার যে দেওয়ার যে কাজটা সেই কাজটা একদম স্বতঃস্ফূর্তভাবে এবং আন্তরিকভাবে সেই কাজটা করুক। এটা হচ্ছে তার প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে যে প্রধান শিক্ষক চাইবেন যদি নিউ সেটআপ স্কুলগুলো হয় তাহলে সেক্ষেত্রে কিছু সমস্যা থাকে, পরিকাঠামোগত সমস্যা থাকে, সেক্ষেত্রে স্টাফের সংখ্যা কম থাকে, তখন কিন্তু অনেক সময় একজন শিক্ষককে ক্লার্কের কাজও করতে হয়। এখন বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প আছে, যদি মাদ্রাসা নিয়ে যেহেতু আলোচনা হচ্ছিল, আগের দিনেও যে আলোচনাটা হচ্ছিল, তো মাদ্রাসা ঐক্যশ্রী প্রকল্প আছে। তাহলে ঐক্যশ্রী ছাত্রছাত্রীদের প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক যে স্তরেই যেই থাকুক না কেন তাদের স্কলারশিপটা যাতে তারা পায়, একজন শিক্ষকের দায়িত্ব দিতে পারে। বিশেষ করে নোডাল টিচার করে একজন শিক্ষককে, নোডাল টিচার হতেই হয় একজনকে, নোডাল টিচারের দায়িত্ব দিতে পারেন। তার সেই নোডাল টিচারের দায়িত্বটা তাকে সঠিকভাবে পালন করতে হবে। এবং নোডাল টিচার মানে হচ্ছে যে আমার যারা বেনিফিশিয়ারি ছাত্রছাত্রী আছে সকল বেনিফিশিয়ারি ছাত্রছাত্রীর তাদের কাছে পৌঁছানো এবং তাদের সেই ফর্ম ফিল আপ হোক বা অ্যাপ্লিকেশন হোক যাই হোক না কেন সমস্ত কাজটা সুনিপুণভাবে সম্পন্ন করার কাজটা যদি তিনি করেন তাহলে তিনি প্রধান শিক্ষকের কাছেও গ্রহণযোগ্যতা পাবেন, আবার ছাত্রছাত্রীদের কাছেও গ্রহণযোগ্যতা পাবেন। প্রধান শিক্ষক যে এই কাজগুলো করায় এটা নয় তার ব্যক্তিগত স্বার্থে করাচ্ছে। একদম। আমরা সিঙ্গেল পোস্টে কাজ করি, আমাদের সহশিক্ষক যারা তারা স্টাফ রুমে শেয়ার করতে পারে তাদের অভিজ্ঞতা, কাজ বেশি হলো কম হলো এইগুলো। কিন্তু আমরা যারা প্রধান শিক্ষক থাকি আমাদের কিন্তু কোনো শেয়ার করার জায়গা থাকে না। আমরা একজন, এবং সবাই একদিকে থাকে আর একজন প্রধান শিক্ষক একদিকে থাকেন। প্রধান শিক্ষক চাইবেন যে তার ম্যান পাওয়ার যেটা আছে সেটা সম্পূর্ণরূপে ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ করুক। এটা হচ্ছে প্রথম কাজ, এবং সেক্ষেত্রে
তিনি যেভাবে বলবেন শিক্ষার স্বার্থে, না ব্যক্তি স্বার্থের কথা যদি বলেন, কোনো ব্যক্তিগত কাজের কথা বলেন, নিশ্চয়ই আমি বলবো যে না, সে কাজে তাদের হস্তক্ষেপ করার দরকার নেই বা সেই কাজ করার দরকার নেই। কিন্তু শিক্ষার্থীদের স্বার্থে যে ধরনের কাজ, মিড ডে মিল দিতে পারেন, একদম স্কলারশিপের দায়িত্ব দিতে পারেন। এবং এখনকার ছেলেমেয়েরা যারা স্কুলে ঢুকছে তারা তো বিশেষ করে কম্পিউটার এই ব্যাপারে ভীষণভাবে তারা দক্ষ, স্কিলড। ফলে তারা আইসিটি প্রজেক্টের যে এইগুলো আছে, ক্লাসরুম সিচুয়েশনটাকে তারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারে, এবং সেইগুলো করার মধ্য দিয়ে আমার মনে হয় বিদ্যালয় পরিকাঠামো এবং ছাত্রছাত্রী আর যে ম্যানেজমেন্ট যারা থাকছে সবারই মন জয় করতে পারেন একজন শিক্ষক। আচ্ছা, এবার আমরা যে জায়গায় আসবো, আমাদের ক্লাসরুমের যারা, তারা তো অবশ্যই, এবং সেই সঙ্গে ইউটিউবে যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন বা ফলো করেন বা আমাদের ভিডিও দেখেন, তাদের একটা অংশ হয় এই মাদ্রাসার ইন্টারভিউ দেবে, অথবা সামনে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে, কারণ সেই পটভূমি আস্তে আস্তে তৈরি হচ্ছে সামনে নিয়োগ হওয়ার, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা শিক্ষক হওয়ার দিকে একটু একটু করে এগোচ্ছে। তো সেক্ষেত্রে আমার দ্বিতীয় যে জায়গাটায় যাব আমরা, সেটা হলো ইন্টারভিউয়ের প্রস্তুতি। ইন্টারভিউয়ের প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে স্পেসিফিকভাবে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার মনে হয়? প্রথম হচ্ছে যে যিনি যে বিষয়ের জন্য নিযুক্ত হবেন, প্রথম হচ্ছে তার সাবজেক্ট অর্থাৎ বিষয়ের যে দক্ষতা সেইটা তাকে রাখতে হবে। এটা হচ্ছে একদম প্রথম কাজ। ওই যে আমি একটু আগে যে বলছিলাম যে রিডিং পড়িয়ে গেলেন, আমার স্কুলেও আছে, আমি কারণ নাম ধরে বলছি না, যে তারা বই দেখে রিডিং ধরে পড়িয়ে যাচ্ছেন, তাদের দক্ষতার অভাব আছে। তোমরাও পড়েছো, আমার মেয়েরাও ওই একই স্কুলে পড়েছে, এটা ভাববার কোনো কারণ নেই। আমি প্রধান শিক্ষক, আমি আমার বাচ্চাদের প্রাইমারি স্কুলে পড়িয়েছি, তারপরে আমার স্কুলে পড়ি, যেহেতু আমি একই জায়গাতে থাকি, এবং আমরা কখনো অন্য স্কুল বা ইংলিশ মিডিয়াম বা এসব কিন্তু করার চেষ্টা করিনি একদম। তো সেক্ষেত্রে আমার যেটা প্রথম যেটা বলার, যে একজন শিক্ষক যখন তিনি চাইছেন শিক্ষকতার পেশায় আসার জন্য, তখন তার একটা প্রথম হচ্ছে প্যাশন থাকবে। একদম। আমি বিভিন্ন জায়গায় বলার ক্ষেত্রে একটা কথা বলি যে আমরা শিক্ষকতার পেশাতে শুধু অর্থ পাই না, মানে মাইনেটা যে পাই তা কিন্তু নয়। আমি যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, দেখা গেল যে কোনো একজন ছাত্র উঠে জায়গা দিচ্ছে, স্যার একটু বসুন, এই যে সম্মানটা। কোনো অফিসে যাচ্ছি কাজ করার জন্য, স্যার আপনি কি ব্যাপার। ফলে এই জায়গা থেকে যে সম্মানটা আমরা পেয়ে থাকি, সেটা শুধুমাত্র পেশার দিক থেকে কিন্তু সম্ভব না। প্যাশন যদি না থাকে, এবং আমি যদি শিক্ষক হিসেবে নিজেকে তুলে ধরতে না চাই, আমার একদম ভেতরের সত্তা যদি না থাকে যে শিক্ষকতা পেশায় আমি যাচ্ছি, শুধুমাত্র চাকরি করার জন্য যদি কেউ শিক্ষকতা পেশায় আসতে চায়, আমি প্রথমে তাকে বলবো যে দরকার নেই তার, তার এই পেশায় আসার দরকার নেই। তাহলে প্রথম তিনি শিক্ষকতায় আসার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেবেন, যে আমি ছাত্রদেরকে দেব, ছাত্রদের জন্য আমি উৎসর্গীকৃত হব, এইটা হচ্ছে তার প্রথম কাজ। দ্বিতীয় বিষয় হচ্ছে তার নিজের যে বিষয়, সাবজেক্ট, সেটাতে তার দক্ষতা থাকতে হবে তাকে। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন বিভিন্ন ইন্টারভিউ নিই, তখন আমরা দেখি যে সে ক্লাসরুম সিচুয়েশনকে কন্ট্রোল করবে কিভাবে। অ্যাক্টিভ ক্লাসরুমের কথা আমরা বলতে পারি, যে ইন্টারঅ্যাকশান, যেটা যে আমি শুধু পড়িয়ে যাচ্ছি, আমি খুব ভালো একজন শিক্ষক, মানে বিষয় আমার ভীষণ দক্ষ, আমি একদম বই না দেখে খুব সুন্দরভাবে বোঝাতে পারি, কিন্তু ছাত্ররা বুঝতে পারলো কি না সেটা আমি করছি না। তাহলে ইন্টারঅ্যাকশানের যে জায়গাটা, সেটা তাকে সেই জায়গাটা দেখতে হবে। ইন্টারঅ্যাকশানটা সে কীভাবে করবেন, তিনি কীভাবে পড়াবেন, প্রশ্নোত্তরের যে জায়গাটা, তার মধ্যে তিনি কীভাবে ঢুকবেন, পূর্বপাঠের যে অভিজ্ঞতার পুনরালোচনা আমরা যেটা বলি, সেখানে তিনি কিভাবে ঢুকছেন, ক্লাসরুমে ঢুকেই তিনি কিভাবে, হঠাৎ আমি যদি বিষয়ে চলে যাই, তাহলে সেটা তো ঠিক না। তাহলে আমি তার সেই বিষয়ে ঢোকার আগে আমি কিভাবে ঢুকবো, এইটা আমরা যাচাই করে থাকি, যে আপনি বিষয়বস্তু উপস্থাপন কিভাবে করবেন। এই জায়গাটা কিন্তু ভীষণভাবে যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তারা যাচাই করার চেষ্টা করবেন। এবং আর একটা জিনিস, যে তিনি সবাইকে নিয়ে চলতে পারছেন কি না। আচ্ছা, একজন শিক্ষক তার টিচার্স রুম বা সহকর্মীদের সঙ্গে কিভাবে মিশবেন, তার শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের সঙ্গে কিভাবে মিশবেন, এগুলো যাচাই করা হচ্ছে ইন্টারভিউয়ার যারা থাকবেন তাদের প্রথম এবং প্রধান কাজ। বেশ। এবং শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে, শিক্ষা সংক্রান্ত বিষয়ের মধ্যে আমরা তো শিক্ষা প্রশাসন যদি বলি, অ্যাডমিনিস্ট্রেশনের যে জায়গাটা এবং ম্যানেজমেন্টের যে জায়গা, দুটো জায়গা। একটা হচ্ছে পলিসি মেকিং করবে গভর্নমেন্ট, এবং সেই পলিসির বাস্তবায়িত করবো হচ্ছে আমরা, অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকবেন। তার পার্ট হচ্ছে একজন শিক্ষক, একজন প্রধান শিক্ষকও তার পার্ট। তাহলে একজন শিক্ষক হিসেবে আমার
যে সরকারের পক্ষ থেকে বা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যে শিক্ষানীতি বা যে শিক্ষার ব্যবস্থা যেভাবে প্রণয়ন করার পরিকল্পনা তারা গ্রহণ করছেন, সেটাকে কার্যকরী করার দায়িত্ব কিন্তু একজন শিক্ষকের। বেশ, এবার যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নেন, এর আগেও আমাদের একটা আলোচনা হয়েছে, আমাদের ইউটিউব চ্যানেলে সেটা প্রকাশ করা হয়েছে। তো একটা বড় অংশের ভীতির জায়গা যেটা থাকে সেটা হলো সবাই একটা আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে চায়। এবার ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগেই প্রত্যেকের মধ্যে কিছু দুর্বলতা চলে আসে। তাদের মধ্যে একটাই ভয়, একটাই কোথায় যেন ভীত সন্ত্রস্ত হওয়ার জায়গা, যদি আমি কোনো প্রশ্নের উত্তর না পারি তাহলে কি হবে, যদি আমার ইন্টারভিউ খারাপ হয় তাহলে কি হবে। এই সমস্ত নেতিবাচক ভাবনার কারণে দেখা যায় আলটিমেটলি সে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর। তো সেই জায়গাটা কিভাবে কোনো একটা ক্যান্ডিডেটের সামাল দেওয়া মানে প্রয়োজন? সেক্ষেত্রে প্রথম আমি বলবো যে নিজের সেলফ কনফিডেন্স এটা তাকে বাড়াতে হবে। যে আমি একটা জিনিস সবাই সব কিছু জানে এটা এমনটা কিন্তু নয়। যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনিও যে সব জানে তা কিন্তু নয়। একজন ইন্টারভিউয়ার আর ইন্টারভিউ যিনি দিচ্ছেন সে যদি প্রশ্ন করে তাহলে দেখা যাবে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি নাও পারতে পারেন। একদম একদম এটা একদম স্বাভাবিক ব্যাপার। কারণ একজন ছাত্র যদি প্রশ্ন করে অনেক সময় মাস্টারমশাই সেই প্রশ্নের উত্তর দিতে পারে না, একদম। হতেই পারে, এবং আমরা পরবর্তীকালে দেখে নিয়ে আমাদের কাজ হচ্ছে তার সঠিক উত্তরটা দেওয়া। ভুল, মিথ্যে কথা বা এই ধরনের কিছু না বলাই ভালো। হচ্ছে প্রথম কাজ যে আমি যখন ভেতরে প্রবেশ করব তখন আমার মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে। আমি জানি আমি ওয়েল স্কিল্ড আর কি, সাবজেক্টের বা সমস্ত ব্যাপার আমার খুব ভালো দক্ষ আছি আমি। এটা আমাকে প্রথমে ধরে নিতে হবে, যারা ওখানে ভেতরে আছে তাদের থেকে আমি কম জানি না। একদম সম্মান দিয়ে তাদের ভেতরে প্রবেশ করা, এবং যে প্রশ্নগুলো তারা করবেন যদি না বুঝি আমি রিপিট করব, স্যার একটু বুঝিয়ে বলুন আমি বুঝতে পারলাম না। তারপরে সঠিক যে টু দ্য পয়েন্টে যে উত্তরটা সেই উত্তরটা দেবেন। বেশি বেশি কথা বলার দরকার নেই, ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই, টু দ্য পয়েন্টে উত্তর দিতে হবে। পারলে বলতে হবে উত্তরটা দিলাম, যদি না পারি তাহলে বলতে হবে এটা আমি পারছি না স্যার, আমার জানা নেই। সবার তো সব কিছু জানা থাকে এবং না। এই বিষয়টা বলতেই আমরা যেমনটি মক ইন্টারভিউ নিচ্ছিলাম, আপনি একদিন ছিলেন আমাদের মক ইন্টারভিউতে, তো একটা অংশের মধ্যে দেখা যায় যে এই যে আমার জানা নেই বলাটা তাদের কাছে কোথায় যেন একটা ইতস্তত বোধের না, জায়গা এটা চলে এটা আসে। ইতস্ততার কোনো জায়গা নেই। সবাই সব কিছু জানে না তো, কারণ কে কোথা থেকে প্রশ্নটা করবেন তিনি সেই সময়ে সেই মুহূর্তে তার সেটা না জানা থাকতেই পারে। দ্বিতীয় হচ্ছে যে কিছুটা টেনশন তো থাকেই, যে একদম। কথাগুলো আমাদেরও ছিল। এমন নয় যে আমরা যখন প্রথম ইন্টারভিউ দিতে গেছি আমাদের টেনশন ছিল না, তা তো নয়। টেনশন আমাদেরকেও ছিল, কিন্তু আমাদেরও সেই টেনশনকে ওভারকাম করতে হবে, এবং সেই টেনশনের ওভারকাম করতে পারি সেলফ কনফিডেন্স বাড়িয়ে, আত্মনির্ভরতা, আমার যে নিজের ভেতরের যে সত্তা সেটার সম্পর্কে বিশ্বাস, এইটা দেখে আমরা করতে পারি। কিন্তু আবার অতি সক্রিয়তা বা ওভার কনফিডেন্স দেখানোটাও কিন্তু ভালো নয়, তাহলে সেটাও আবার যারা ইন্টারভিউ নেন তারা সেটা ভালো প্রকাশ চোখে পেতে পারে দেখেন না, সেটা, সেটা একদম। ভালো চোখে দেখেন না। ফলে একদম বিনয়ের সঙ্গে তার প্রশ্নের উত্তরগুলো দেয়া, এবং যেটা পারলো না সেটা বলে দেওয়া যে আমি এটা পারলাম না, এইটুকুনি। একদম। এবার যে জায়গায় আসবো এটা খুব ভাইটাল একটা পার্ট, সেটা হলো আপনি দীর্ঘদিন যেহেতু একটা বিদ্যালয় চালিয়েছেন, দীর্ঘদিন নিয়মিত শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে স্কুল প্রশাসনিকভাবে পুরো পরিকাঠামোটা অনেকটাই ভেঙে পড়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান অবস্থার নিরিখে কতটা শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেটা কিভাবে ওভারকাম করা সম্ভব, সেটা কি আদৌ সম্ভব? আজকেই একটা খবর আমি দেখছিলাম, আমার নদিয়া জেলার পলসুন্ডা এলাকার একটা স্কুল, 600 ওপরে ছাত্রী, একজন গেস্ট টিচার স্কুলটা চালাচ্ছে, একজন গেস্ট টিচার। তাহলে 600-র ওপরে ছাত্রী, মেয়েদের স্কুল যেহেতু সেই স্কুলটা, তাহলে 600 হলে আমার যদি 40:1ও হয় তাহলেও 12-13 জনের উপরে আমার শিক্ষক লাগে, সেখানে কিন্তু একজন শিক্ষক নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে মাদ্রাসা হোক বা আপার প্রাইমারি লেভেলের হোক বা সেকেন্ডারি লেভেলের হোক বা হায়ার সেকেন্ডারি লেভেলের হোক, প্রত্যেকটা স্তরে হচ্ছে প্রচুর শিক্ষকের পদ কিন্তু ফাঁকা রয়েছে। দীর্ঘদিন সঠিকভাবে নিয়োগ হচ্ছে না, নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা, দুর্নীতি, এগুলো তো আছে, এগুলো তো আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আদালতের হস্তক্ষেপ করতে হচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর শিক্ষক নিয়োগের প্রয়োজন, এবং এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখতে গেলে এই মুহূর্তে আরও লক্ষাধিক শিক্ষক আমাদের রাজ্যে নিয়োগ করার অবস্থাও কিন্তু এই মুহূর্তেই তৈরি হয়ে আছে।
এতগুলো পদ যদি আমরা সঠিকভাবে যাচাই করে দেখি 30:1 যাই, তাহলে লক্ষাধিক পদ কিন্তু এই মুহূর্তেই ফাঁকা আছে আমাদের রাজ্যে। একদম। এবং এ বিষয়ে বলে রাখি যে কিছুটা আভাস মিলেছে, অলরেডি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যের সরকারি বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ডিটেলস নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে। এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও কিন্তু এই রকম কিছু আভাস মিলেছে যে নতুন করে নিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং সেটা খুব দ্রুতই হবে। এবং নিয়োগ করার জন্য যে তথ্যগুলো, কোন স্কুলে কি কি পদগুলো ফাঁকা আছে কি না আছে, সেই তথ্যগুলো কিন্তু ইতিমধ্যে সরকারি স্তর থেকে সংগ্রহ করা হয়ে গেছে। বেশ, তার মানে একটা মোটামুটি যারা শিক্ষক পদপ্রার্থী তাদের জন্য একটা পজিটিভ জায়গা আছে। এবার নিয়োগটা যদি সঠিকভাবে হয় তাহলে তারা নিশ্চিতভাবেই। মাদ্রাসার রেজাল্ট অনুযায়ী আমাদের ক্লাসরুম থেকে 17 জন পাশ করেছে, যেখানে পুরো রাজ্যে 67 জন পাশ করেছে ভূগোলে, তার 17 জন আমাদের ক্লাসরুমের, এবং তারা একদম প্রত্যক্ষভাবে আমার সাথে আর কি ক্লোজলি তাদের সাথে সম্পর্ক রয়েছে। আমি নিজে দায়িত্ব সহকারে বলছি যে মাদ্রাসার রেজাল্ট যেটা প্রমাণ করছে যে স্বচ্ছভাবে অন্তত এই পর্বের বাছাইটা হয়েছে। এবার ভবিষ্যতে কোন পথে হাঁটবে নিয়োগ সেটা আমরা কেউ জানি না, এবং কেউ দায়িত্ব নিয়েও বলতেও পারি না। তবে আমাদের আশা রাখতে হবে যে দুর্নীতি মুক্তভাবে স্বচ্ছভাবেই নিয়োগ হবে, না হলে আমরা নিজেরা পিছিয়ে পড়বো, প্রস্তুতি আমাদের দ্বারা সম্ভব নয় এগোনো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা শিক্ষক পদপ্রার্থী, বর্তমানকালে শিক্ষক হওয়ার জন্য যারা পড়ছেন, তাদের জন্য আপনার কি অ্যাডভাইস? আমার একটা প্রথম কথা হচ্ছে, তোমার যে ক্লাসরুম যা রেজাল্ট আমি শুনলাম, আগেও একদিন শুনেছি, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে তুমি তোমার নিজের কাজের পরেও যেভাবে পরিশ্রম করে, এবং বিশেষ করে সেদিন ইন্টারভিউর সময় আমি দেখছিলাম যে সাবজেক্টের উপরে যে দখল তোমার, সেটা সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে। আর একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, যে আমরা ওই প্রফুল্লচন্দ্র রায়ের একটা কথা, তোমাকে আজকে দেখো আমার সেটা মনে পড়লো যখন তুমি ঢুকলে, যে কর্মান্তরী বিশ্রাম, মানুষের বিশ্রামটা কি। তো উনি বলেছিলেন যে একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়াই হচ্ছে বিশ্রাম। তো তোমাকে দেখে আমার সেটাই মনে হলো, তুমি ডিউটি করে এসে আবার এই আমার ইন্টারভিউটা নিচ্ছ, তার মানে সেই তোমার বিশ্রামটা কিন্তু এটাই হচ্ছে, আবার বাড়ি গিয়ে তুমি ক্লাস নেবে। এই যে মানসিকতা, এই মানসিকতাকে আমি সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আশা করব যে তোমার যে কোচিং যেটা তুমি চালাচ্ছ সেটা উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি ঘটুক, তোমার ছাত্রছাত্রীরা আরও বেশি কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পাক, এবং যারা তোমার মাধ্যমে এই শিক্ষা গ্রহণ করছে তাদের সকলের উদ্দেশ্যেই বলবো যে ওর কাছ থেকে যেটা শিখবে তোমরা, সেটা হচ্ছে যে ফাঁকি দেওয়া নয়, একদম নিখুঁতভাবে তোমার কাজটা তুমি করে যাও। যে গাইডলাইনগুলো দিচ্ছে তোমাদেরকে, যেভাবে পরিচালনা করছে, সেইটা তোমরা সঠিকভাবে মেনে চলো, তাহলে নিশ্চিতভাবেই তোমরা তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারবে। সেই জন্য তোমাদের সকলের প্রতি এবং ক্লাসরুমের প্রতি আমার শুভকামনা থাকলো। স্যারকে ধন্যবাদ অসংখ্য। এবং সেই সঙ্গে স্যারের কথা প্রসঙ্গে আমি বলে রাখি, আমি চেষ্টা করি, আমি 2-2.5 বছর আগে এই ক্লাসরুমটা প্রথম শুরু করি। বেসিক্যালি আমি যখন অফলাইনে পড়াতাম, ডিউরিং কোভিড পুরো পড়ানো বন্ধ হয়ে যায়, এবং তারপরে আমার কাছে যারা পড়তো ওই সময় তারা রিকোয়েস্ট করে যে কোনোভাবে আমাদের অনলাইনে কিছু একটা করা হোক, যেহেতু কোভিডে সব বন্ধ। হ্যাঁ, সবই তো আমাদের। সেই সময় আমি অনলাইনে প্রথম এই যে টিচমিন্ট অ্যাপ্লিকেশন সেটার সহযোগিতা নিয়ে ক্লাস শুরু করি, এবং প্যারালালি আমাদের ইউটিউব চ্যানেল তখন 1000-এরও কম সাবস্ক্রাইবার, 300-350 হবে, 2020 সালের কথা বলছি। তখন আমি ক্লাসরুমটা প্রথম শুরু করি, এবং একটু একটু করে ইউটিউবের মারফত অনেকের কাছে পৌঁছায়, এবং আজকে সেই জায়গাটা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 10,000, মানে 10,000 হতে চলেছে। এবং স্টুডেন্টের সংখ্যা ওভারঅল রাজ্যের প্রত্যেকটা জেলায় আমাদের স্টুডেন্ট রয়েছে, বর্তমানকালে এনরোল স্টুডেন্ট রয়েছে 400-র উপরে। এবার অনেকেই প্রচুর শিক্ষক পদপ্রার্থী যারা যোগাযোগ করছেন, এবং অনেকে SMS করেছেন, অনেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছেন। আমরা সম্ভব হয়নি প্রত্যেকের সাথে যোগাযোগ করার। এক্ষেত্রে কথা প্রসঙ্গে বলে রাখি, আমাদের ক্লাসরুমের মেন মোটো যেটা, সেটা হলো আমরা সংখ্যায় বিশ্বাসী নই। অর্থাৎ প্রচুর শিক্ষক পদপ্রার্থী বা ক্যান্ডিডেট আমাদের ক্লাসরুমে এনরোল হয়ে যাবে, এটা আমাদের সফলতার জায়গা নয়।
আমাদের সফলতার জায়গাগুলো আলটিমেটলি কতজন সাকসেস হলো, সাকসেস হলো বা চাকরি করতে পারছে কত, একদম মানে সফল করাটা আমাদের টার্গেট, স্টুডেন্টের সংখ্যা বাড়ানো নয়। তাই জন্য অনেকে আমার সাথে ফোনে যোগাযোগ করে, তারা প্রথমেই ফোন করে বলে স্যার নোট পাওয়া যাবে, স্যার এই পাওয়া যাবে ওই পাওয়া যাবে। তখন সাথে সাথে তাকে আমি বলি যে তুমি আগে একটু শান্ত হয়ে বিষয়টা নিয়ে ভাবো। আমাদের ক্লাসরুমে ঢোকাটা মোটেই যে খুব ভালো বিষয় তা নয়। কেন? তার কারণ এখানে ঢুকলে প্রেশার বেড়ে যাবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। কারণ তুমি যদি প্রতিনিয়ত করতে পারে তাহলে সাকসেস আসবে, না হলে কিন্তু আসবে না। এই সস্তা কোনো রাস্তা নেই না, ওই শর্টকাটের আমি ওই নোটস নিলাম, নোটস পড়লাম হবে না। মক টেস্ট যেটা বলি আমরা, মক টেস্টটা সবসময় দরকার। অর্থাৎ আমি টাস্ক দিলাম, সে কাজটা করলো, আবার তোমরা তার ভিত্তিতে তাদেরকে পরীক্ষা নিলে বা ইন্টারভিউ নিলে, যেভাবেই হোক না কেন, সে কতটা এগোচ্ছে, সঠিকভাবে এগোতে পারছে কিনা। সবাই তো সমানভাবে এগোবে না, একদম। ফলে তার জন্য ইন্ডিভিজুয়াল যে ব্যবস্থাটা, এক্ষেত্রে স্যার আমরা যেটা করি, প্রত্যেকটা সাবটপিক ধরে ক্লাস করা হয় এবং তার উপর পরীক্ষা সাজানো হয়। এটাই দরকার, ক্লাস পরীক্ষা, ক্লাস পরীক্ষা। এবং যেহেতু সবার বই থাকে না, সব বই, তাই জন্য আমাদের একটা পিডিএফ লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির অ্যাক্সেস দেওয়া হয় যাতে করে সেখান থেকে তার যথাযথ পড়াটা করতে পারে। এইভাবে এগোনো হচ্ছে। এবার তাই জন্য আমি এই ভিডিওর মাধ্যমেও বলছি, যাদের ইচ্ছা আছে আপনাদের অ্যাডমিশন নেওয়া, তারা কেউ তড়িঘড়ি অ্যাডমিশন হওয়ার কোনো দরকার নেই। আগে বিষয়টা ভাবতে হবে, কারণ যেখানে সফলতার রসদ আছে সেখানে পরিশ্রম বলা সম্ভব যখন আমার নিজের যে কাজটা আমি করছি তার প্রতি আমার আস্থা থাকে, এবং মাদ্রাসার রেজাল্ট আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই জন্য বললাম। এবং যেটা বিহারের বিপিএসসির পরীক্ষা হয়েছিল, ওখানে স্টেট পরীক্ষা হয়েছে একটা, প্রথম রাউন্ডের এলিজিবিলিটি টেস্ট। সেখানে আমাদের ক্লাসরুমের যারা পরীক্ষা দিয়েছে 97% ক্যান্ডিডেট পাস করেছে, মাত্র 3% পাস করতে পারেনি স্টেট পরীক্ষা। এটা সম্ভব শুধুমাত্র গাইডেন্সের জন্যই, এবং সেটা যদি গাইডেন্সটা মেনে চলে তাহলেই তারা পারবে, একদম। যদি মেনে না চলে তাহলে পারবে না। এবং এটা তাই জন্য আমি অ্যাজ টিচার আমি বলছি, এটা এত সহজ নয় আমাদের ক্লাসরুমে ঢুকে অ্যাচিভ করা, খুব চ্যালেঞ্জের। কেন? কারণ ক্লাসরুমে বর্তমানে 450 ক্লাস আছে ইন্ডিভিজুয়াল সাবটপিক ওয়াইজ। আমি প্রায় 2.5 বছর ধরে সেটা তৈরি করেছি। এবার কেউ যদি আজকে অ্যাডমিশন নেয়, তার দিনে একটা ক্লাস করলেও 450 দিন সময় লাগবে। যদি প্রতিদিন একটা করে টেস্ট দেয়, তাও 320টা টেস্ট আছে, 320 দিন সময় লাগবে। তার মানে এটা এত সহজ বিষয় নয়, একদম শর্টকাট হয় না। হুট করে কেউ খুব মানে উৎসাহী হয়ে ভিডিও দেখে যদি ভাবে আমি অ্যাডমিশন নিয়ে নিলাম, অতএব আমি পাস করে যাব, হ্যাঁ অতএব পাস করে যাব, নয়। এবং আমি নিজে দায়িত্ব সহকারে বলছি, আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে কোনো সময় আমরা কাউকে ডেকে অ্যাডমিশন নেব না। কারণ যার ইচ্ছে আছে, যার খিদে আছে, সে আসবে এবং সে পরিশ্রম করবে এবং সফল হবে। এটা আমাদের টার্গেট। কারণ আমাদের ক্লাসরুমের মূল লক্ষ্যই হলো অধিকাংশের সফলতা। আমরা সংখ্যা বাড়াতে চাই না, আমরা সফলতার সংখ্যা বাড়াতে চাই। এবং সেটা সম্ভব পরিশ্রমের মাধ্যমেই সম্ভব, শর্টকাটে সেটা সম্ভব নয়। এবং আমি তোমাদের বলবো, যারা এর সঙ্গে যুক্ত হবে, তারা শুধুমাত্র যুক্ত হওয়া নয়, তার সঙ্গে যে গাইডেন্স সে দেবে এবং যেভাবে সে পরিচালনা করবে, সেইভাবে পরিচালিত হলেই তুমি জীবনে বা যে জায়গায় যাওয়ার জন্য এখানে ভর্তি হচ্ছ, অর্থাৎ শিক্ষকতার যে পেশায় যুক্ত হতে চাইছো, সেখানে তুমি এসএসসির পরীক্ষাতে পাশ করতে পারবে। এটাই আমার বলা। একদম। এবার স্যার যে জায়গাটায় আসবো সেটা হলো, আমাদের একটা বড় অংশের শিক্ষক পদপ্রার্থী দীর্ঘদিন ধরে যেহেতু তারা এই রাস্তায় রয়েছে, শিক্ষক হবে সেই স্বপ্ন নিয়ে, এবং তাদের একটা অংশ হীনমন্যতায় ভুগছে, সফল হবে কি না হবে এইরকম একটা কোথায় যেন অনিশ্চয়তার জায়গায় রয়েছে। অনেকের বয়স একটু একটু করে বেড়ে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষগুলোকে কিভাবে সাপোর্ট করা সম্ভব বা কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করা সম্ভব, এটা তো ভীষণ চ্যালেঞ্জের। যাদের বয়সের দিক থেকে যারা হীনমন্যতায় ভুগছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা তো অস্বীকার করার নেই যে দীর্ঘদিন আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগে যে জটিলতা বা যে দুর্নীতির কারণেই মূলত জটিলতাটা এসেছে। তো সেই কারণের জন্য একটা প্রজন্ম প্রায় শেষ হতে চলেছে, এটা অস্বীকার করার কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যাদের সুযোগ আছে তাদেরকে বলব যে হীনমন্যতার জায়গা নেই। আপনার মধ্যে যে প্রতিভা আছে সেই প্রতিভাকে আপনি জাগিয়ে তুলুন। তার রকম অনেকেই আছেন, বিভিন্ন কোচিং সেন্টারগুলো আছে। আর একটা কথা হচ্ছে যে শুধু কোচিং সেন্টারে ভর্তি হয় না, আমার যেটা মনে হয়েছে যদি গ্রুপ ডিসকাশন করা যায় একদম, তাহলে সেইটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে অনেক ভালো কাজ দেয়। যে 2 জন 4 জন 5 জন মিলে যা আমি টাস্ক নিলাম সেটাও নিজেদের মধ্যে একটু আলোচনা করা,
নিজেদের মধ্যে মত বিনিময় করে পড়াশোনা করা, সেটা যদি হয় তাহলে সেই পড়াশোনাটা কিন্তু অনেক বেশি কার্যকরী হয়, ভীষণ এফেক্টিভ, এবং এটা আমি নিজে পার্সোনালি করেছি, এগুলো ভীষণ এফেক্টিভ। হ্যাঁ, গ্রুপ ডিসকাশনের ভীষণ প্রয়োজন আছে। যদি আপনি গ্রুপ ডিসকাশনের মধ্যে যান, বন্ধুদের একটা সার্কেল তৈরি করে নেন, তার মধ্যে যদি আপনারা আদান প্রদান করেন, দেখবেন যে কনফিডেন্স লেভেল বাড়বে, হীনমন্যতা থাকবে না আপনার মধ্যে, এবং আপনি নিশ্চিতভাবে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এবং সত্যি এটা মানতে হবে যে বর্তমানকালে রাজ্যের অবস্থা ভীষণ খারাপ, কিন্তু তবুও তার মধ্যেও কিন্তু একের পর এক নিয়োগের সম্ভাবনা, যেমনটা মাদ্রাসার রেজাল্ট বেরোলো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির নোটিফিকেশন বেরোতে চলেছে, হবে, নিয়োগ হবে, কিন্তু আমরা সফল হব কিনা এটা তো চ্যালেঞ্জের বিষয়। তো সেই জায়গাটা নিজেদের সুনিশ্চিত করার চেষ্টা রাখতে হবে। সেটা সুনিশ্চিত করা কতটা সম্ভব হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। তাই জন্য আমার মনে হয় কেউ যদি ভাবে যে না আমি বাড়ি বসে পড়বো, সেটাও না, কোনো ব্যাপার নয়, ঠিক আছে, সেলফ স্টাডি করা, গ্রুপ স্টাডি সব করা যেতে পারে, স্টাডিটা ভীষণভাবে দরকার। একদম নিজে থেকে প্রস্তুতির জায়গাটাকে সুনিশ্চিত করতে হবে যে হ্যাঁ আমি 100% প্রিপেয়ার্ড ফর দিস এক্সাম। তো এটাই বিষয়। এবার লাস্টলি আমরা যেটা বলবো সেটা হলো, যারা এই ভিডিও দেখবেন তার একটা বড় অংশ, যেহেতু আমাদের থাম্বনেলে লেখাই রয়েছে ইন্টারভিউয়ের প্রস্তুতি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্যান্ডিডেট যারা জিওগ্রাফির, তারা 8 তারিখে পরীক্ষা দিতে যাচ্ছেন। তো 8 তারিখে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য আপনি যদি লাস্টলি কিছু বলেন, এবং তার একটা অংশকে আপনি মক ইন্টারভিউতে ছিলেন। হ্যাঁ, আমি একদিন ছিলাম মক ইন্টারভিউতে। আমি সেদিনও তোমাদেরকে বলেছি যে সেলফ কনফিডেন্স নিয়েই ইন্টারভিউ বোর্ডের মধ্যে প্রবেশ করবে ঘরে, এবং সেখানে তারা যে প্রশ্ন করবেন টু দ্য পয়েন্টে উত্তর করবেন। যদি পারেন উত্তর করবেন, যদি না পারেন বলবেন স্যার এটা আমার জানা নেই। না জানাটা কিন্তু অপরাধ নয়, এটা না জানা থাকতেই পারে, সেটা পরিষ্কার করে বলবেন। তাহলে তারা দেখবেন যে পরবর্তীতে আবার অন্য নতুন প্রশ্ন করবেন। প্রশ্ন যদি না বুঝতে পারেন তাহলে আপনি জিজ্ঞাসা করবেন যে স্যার বুঝতে পারিনি, আবার পরিষ্কার করে বলুন। আপনি বুঝতে পারলেন অথচ আপনি আমতা আমতা করলেন, উ করলেন, উ করে সময় কাটাবেন না। আর একটা কথা, বাড়তি কথা বলবেন না একদম। বাড়তি কথা বললেই আপনি আবার অন্য বাড়তি ঝামেলায় জড়িয়ে যাবেন। সেই জন্য বাড়তি কথা বলবেন না, যেটুকুন তারা উত্তর চাইছেন সেটুকুন উত্তর দেবেন। এবং আবারও বলছি, আত্মবিশ্বাস যেন থাকে। আত্মবিশ্বাস, কখনোই আত্মবিশ্বাস হারাবেন না। এবং আপনি যখন ওখানে যাচ্ছেন, আপনি তো একটা পরীক্ষা দিয়ে পাশ করেছেন, আপনি তো যোগ্য, আপনি তো অযোগ্য নয়। ফলে আপনার সেই কনফিডেন্স লেভেলটা যেন হাই থাকে, এটুকুনি আমার বলার। এবং পোশাক পরিচ্ছদ সম্পর্কে সেটা আমি আগের দিন বলেছি। শিক্ষকতার যে পোশাক, একজন শিক্ষকের পোশাক যেন সেই শিক্ষকের মতো শালীন পোশাক হয়। আমি চুলটা এমন করে কেটে গেলাম, আমার তো ওই চুল দেখলে আমি যদি আমার এমনি মাথা গরম হয়ে যাবে। আমার স্কুলে ওরা জানে যেহেতু লোকালে, আমি মানে চুল কাটিয়ে পরীক্ষার হল থেকে বের করে চুল ঠিকমতো কাটিয়ে এনে তারপরে পরীক্ষায় বসিয়েছি, তার জন্য বাড়তি সময় দিয়েছি। কিন্তু চুলটা তাকে কিন্তু ঠিক করে কাটিয়ে আনতে বাধ্য করেছি আমি। ফলে আপনি যদি ওরকম চুল কেটে প্রবেশ করেন, এখন যদি ইন্টারভিউ যারা গ্রহণ করবেন তারা যদি ওরকম থাকে, আমার কিছু বলার নেই। কিন্তু আমি চাইবো যে একজন শিক্ষক হিসেবে যিনি ঢুকবেন শিক্ষকতার পেশায়, তারও পোশাকটা সেভাবে থাকবে। আবার যিনি ইন্টারভিউ গ্রহণ করবেন তা ওইখানে যারা ওই পাশে যারা থাকবেন তাদেরও সেইভাবে প্রস্তুতির দরকার আছে। তারাও নিশ্চিতভাবেই সেই পোশাকে সেইভাবে তারা থাকবেন। এটুকুন আমার বলার, যে এটা আপনি যখনই প্রবেশ করবেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন তাদেরকে প্রভাবিত করে। বডি ল্যাঙ্গুয়েজটা প্রভাবিত করার জায়গাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে। একদম, এটাই। অর্থাৎ কটা প্রশ্ন পারা গেল, কটা পারা গেল না, এর থেকে অনেক বড় বিষয় যেটা, সেটা হলো নিজের প্রেজেন্টেশন। আমি না পারলেও সেটা কিভাবে সামনে সকলের সামনে উপস্থাপন করছি, তো সেই বিষয়টা ভাইটাল। তো আরও একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে আগাম শুভেচ্ছা জানাই যে প্রত্যেকে যাতে সফল হয়, একদম চূড়ান্ত মেধা তালিকায় যেন প্রত্যেকের নাম থাকে, সেই রকম অবশ্যই আমাদের কামনা থাকবে প্রত্যেকের প্রতি। ক্লাসরুমের যারা ক্যান্ডিডেট তাদের জন্য তো অবশ্যই, এবং সেই সঙ্গে যারা ইউটিউবের ভিউয়ার্স তাদের জন্য, সকলের জন্যই আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো। নিশ্চিতভাবেই আপনারা সবাই আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন, এই কামনা করি। একদম। স্যারকে অনেক অনেক ধন্যবাদ, স্যারকে প্রণাম আমাদের এই পুরো আলোচনায় থাকার জন্য। তোমারও এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এটা চলুক, এই পড়াশোনার মধ্যে থাকো, একদম এইটা পড়াশোনার মধ্যে থাকো। তুমি যেভাবে পড়াশোনার মধ্যে আছো এটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। বেশ, থ্যাংক ইউ স্যার।